আমাদের এর আগে দুটো অধ্যায় আলোচনা হয়ে গেছে। বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার, তাই তো? কটা অধ্যায় আছে টোটাল? 7টা। আমাদের যে বইটা আমরা পড়বো মেজরে, তার নাম কি? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। ইংলিশে কি বলবো? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, তাই তো? এই হচ্ছে আমাদের আলোচনা। ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা কটা অধ্যায় আছে? টোটাল 7টা অধ্যায়। কটা অধ্যায় আছে? 7টা। আবারও বলছি, সবাই মনে রাখবে, বইটার নাম কি? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। বই যদি কিনতে চাস, বার্ডন ইউনিভার্সিটির আন্ডারে যদি বই, ভালো বই বলতে নিমাই প্রামাণিকের বই আছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ওটা নেবে ডিটেলসে পড়ার জন্য, ঠিক আছে? সহজ ভাষায় লেখা আছে, ওটা বুঝতে পারবে। তো আমাদের এর আগে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সিলেবাসটা, প্রথম যে চ্যাপ্টার ছিল কি ছিল? প্রথম চ্যাপ্টার অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, তারপরে বেসিক ফিচার্স, তারপরে কি ছিল? প্লেটোর জাস্টিস, প্লেটোর ন্যায় বিচার, তারপরে অ্যারিস্টটলের স্টেট, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। এই তিনটেই হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হচ্ছে মিডিয়াভেল পলিটিক্যাল থট, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। কিন্তু মধ্যযুগ কোথাকার মধ্যযুগ? ইউরোপের মধ্যযুগ। প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তা বৈশিষ্ট্য মানে কি? আমরা এই পাঠটা পড়ছি কি পুরোটাই ইউরোপের কাহিনী। আমরা পুরো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে কি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ভারতের কথা নয়। কার কথা পড়বো আমরা? পাশ্চাত্য মানে ইউরোপের কাহিনী পড়বো, ইউরোপের প্রাচীনকাল পড়বো, ইউরোপের মধ্যযুগ পড়বো, ইউরোপের আধুনিক যুগ পড়বো। তো ইউরোপের প্রাচীনকালটা আমরা প্রথম অধ্যায় পড়ে নিয়েছি। প্রাচীনকালে সব থেকে উন্নত কি ছিল? প্রাচীন গ্রিস। তো গ্রিসেরই প্রথম হচ্ছে গ্রিক নগরাষ্ট্রের বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। দ্বিতীয় ওই অধ্যায় পড়েছি প্লেটোর কি পড়েছি? জাস্টিস, প্লেটোর ন্যায় বিচার। আর তারপরে কি পড়েছি? অ্যারিস্টটলের স্টেট, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। তারপর এটা প্রথম অধ্যায় হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায় কি পড়েছি? প্রাচীনকাল থেকে আমরা কি এসেছি? মধ্যযুগ। মধ্যযুগে কি দেখেছি? প্রাচীনকালে তো অ্যারিস্টটল, প্লেটো এরা বিভিন্ন তত্ত্ব দিয়েছে, বিভিন্ন তাত্ত্বিক। কিন্তু মধ্যযুগে আসতেই দেখেছি, মধ্যযুগ যখনই শুরু হয়েছে, মধ্যযুগের টাইম পিরিয়ড কত? ইউরোপের মধ্যযুগ 476। 476 কি? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন। 476 কি ঘটনা ঘটেছিল? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে 1453 খ্রিস্টাব্দ কনস্ট্যান্টিনোপেলের পতন। এই সময়কালকে বলা হয় মধ্যযুগ, ইউরোপের মধ্যযুগ বলা হয় এই সময়কালকে। তো এই সময়কালের মধ্যে কি দেখেছি আমরা? এই সময়কালের মধ্যে দেখেছি যে খ্রিস্টান ধর্মের প্রভাব বেড়েছে। খ্রিস্ট ধর্মের প্রভাব বাড়ার সাথে সাথেই পোপদের প্রতিপত্তি বেড়েছে। পোপদের প্রতিপত্তি বাড়ার সাথে সাথেই রাজার সাথে পোপের কি ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। পুরো মধ্যযুগটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। মধ্যযুগটাকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। তো মধ্যযুগ কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়? এই যুগে কোনো রাষ্ট্রতাত্ত্বিক, যেমন অ্যারিস্টটল, প্লেটো একটা রাষ্ট্র দর্শন দিয়েছে, সেরকম কোনো দর্শন, কোনো ভালো তাত্ত্বিক সেরকম দর্শন দিতে পারেনি। মধ্যযুগে 3জন তাত্ত্বিকের নাম ফেমাস, সেটা হচ্ছে সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস আর পাডুয়ার মার্সিলিও। এরা ফেমাস। তো এদের কথা আমরা পড়েছি টুকটাক, কিন্তু সেরকম মতবাদ এরা দিতে পারেনি। তাই গোটা মধ্যযুগকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তাহলে মধ্যযুগে কি দেখলাম? যে রাজা একদিকে পোপ, দুজনের মধ্যে কি দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব? ক্ষমতা নিয়ে। গোটা মধ্যযুগটা কি? রাজা আর পোপের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, ঠিক আছে? তাহলে মধ্যযুগের বৈশিষ্ট্য আমরা পড়ে নিয়েছি। তারপরে তৃতীয় অধ্যায় কি পড়বো? এইবার রাজা আর পোপ যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, সেটা মেটানোর জন্য কে আসছে? ইতালির ফ্লোরেন্স নগরীতে কার জন্ম হচ্ছে? ম্যাকিয়াভেলি। 1469। কত? 1469। এইখানে কার জন্ম হচ্ছে? ম্যাকিয়াভেলি ইতালির ফ্লোরেন্স নগরীতে। ম্যাকিয়াভেলি এসে তার চিন্তা ভাবনার দ্বারা, ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? নবজাগরণের সন্তান। কেন কি? তখন ইউরোপে কি হচ্ছে? শিল্পের বিকাশ হচ্ছে, মানুষ যুক্তিবাদী হচ্ছে। আস্তে আস্তে পোপতন্ত্রকে কি করছে? পোপতন্ত্রকে ঝেড়ে ফেলে রাজতন্ত্রকে সমর্থন করছে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? রাষ্ট্রের একটা গুরুত্ব বাড়ছে। তো সেইখানে সেই সময় কার জন্ম হয়? ম্যাকিয়াভেলির জন্ম হয়। তাই ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? নবজাগরণের সন্তান। ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? নবজাগরণের সন্তান। 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলে। ম্যাকিয়াভেলি এসে এমন একটা তত্ত্ব দিল যেখানে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব পুরোপুরি মিটে গেল। পাডুয়া মার্সিলিও দিয়েছিল হালকা তত্ত্ব, যে মার্সিলিও কি বলেছিল? যে রাজনীতি থেকে ধর্মকে কি করতে হবে? পৃথক করতে হবে। এটা চিন্তা ভাবনা করেছিল। কিন্তু ম্যাকিয়াভেলি এসে একবারে সুস্পষ্ট ধারণা দেয়।
যে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব মিটে গেল, ম্যাকিয়াভেলি এসে বলছে রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। তাই সেই রাজা শাসন কার্যে রাজা যদি ক্ষমতাবান হয়, চালাক হয়, চতুর হয়, আবার শক্তি বলও থাকে রাজার, তাহলে সেই রাজা কি হবে? ডেঞ্জারাস। সেই রাজা শাসন কার্যে পোপ কখনোই হস্তক্ষেপ করবে না, তখন রাজনীতিতে কখনোই ধর্ম নাক গলাবে না। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাই ম্যাকিয়াভেলি এসে কি তত্ত্ব দিল? ক্ষমতা তত্ত্ব। কিসের পড়বো? ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব, ম্যাকিয়াভেলির পাওয়ার। ঠিক আছে, প্রথমে কি লেখা আছে? ম্যাকিয়াভেলির রেনেসা। মানে রেনেসা মানে কি? নবজাগরণ। সিলেবাসে আছে, ইংলিশে সিলেবাসটা পড়বে, দেখতে পাবে, ভয় পেয়ে লাভ নেই। রেনেসা মানে কি? নবজাগরণ। তাই ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয়। ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? ইউরোপের যে নবজাগরণ তার সন্তান বলা হয়। ঠিক আছে, তাহলে কেন বলা হয় 2 মার্কসের? তারপরে আমরা কি পড়বো? ম্যাকিয়াভেলির পরে কি পড়বো? ম্যাকিয়াভেলির পরেই ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। কি তত্ত্ব বলবো? মেন কোশ্চেন হচ্ছে ক্ষমতা তত্ত্ব। এই ক্ষমতা তত্ত্বের সাহায্যে ম্যাকিয়াভেলি রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্বকে কি করলো? মিটিয়ে দিল। বুঝতে পারলে? তাহলে এরপর থেকে গোটা ইউরোপে কি শুরু হয়ে গেল? রাজতন্ত্র শুরু হয়ে গেল। গোটা ইউরোপে রাজতন্ত্র। গোটা মধ্যযুগে কি চলছিল? পোপতন্ত্র। মধ্যযুগে বেশি প্রাধান্য কাদের ছিল? পোপদের। ধর্মের রাজনীতিতে ধর্ম প্রবেশ করে গিয়েছিল। বুঝতে পেরেছো? কিন্তু আস্তে আস্তে দেখা গেল ম্যাকিয়াভেলির তত্ত্বের ফলে আস্তে আস্তে রাজারা কি করলো? আর পোপদের প্রাধান্য দিতে মানে পোপদের প্রাধান্য দেওয়া বন্ধ করে দিল। অসুবিধা আছে? তো সেইখানে দাঁড়িয়ে ম্যাকিয়াভেলি কি করলো? রাজাদের সাপোর্ট করলো, যে রাজাকে হতে হবে শক্তিমান। যদি রাজা অত্যাচারী হয় তাও শ্রেয়, রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, কিন্তু রাজাকে ক্ষমতাবান হতেই হবে। বুঝতে পেরেছো? ও বলেছে একটা দেশের জন্য রাজা যদি শক্তিশালী না হয়, যত ভালোই রাজা হোক, তাহলে সেই দেশ ডুবে যাবেই। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? কিন্তু রাজা যদি শক্তিমান হয়, যত খারাপই হোক, অত্যাচারী রাজা হলো, সে দেশ কিন্তু ডেভেলপ করবে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? বলছে রাজা অত্যাচারী। ভালো করে দেয় আমাদের এখানে, ভালো করে বোঝ। আমাদের এখানে যখন প্রধানমন্ত্রীর যদি কথা বলি, আমাদের যখন কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, মনমোহন সিং এর মতো ট্যালেন্টেড ব্যক্তি আর কেউ ছিল না। যখন আমাদের 92, 92 ওই টাইমে 91-এর পর আমাদের এমন একটা পর্যায়ে চলে এসেছিল ভারতের, যে ভারত রিসেশন চলে এসেছিল, মানে আর 7 দিনের টাকা ছিল, নাহলে অর্থনৈতিক মন্দা চলে আসতো। বুঝতে পেরেছিল? কেউ আর ব্যাংক থেকে কোথাও টাকা তুলতে পারতেছে না, ভারতের টাকা প্রায় শেষ। সেই টাইমে এসে তখন তখন মন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং। মনমোহন সিং এমন একটা প্ল্যান করে, এলপিজি নিয়ে আসে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই যে ধারণাটা ভারতের গ্রহণ করে, তখন বিভিন্ন কোম্পানি ভারতে আস্তে আস্তে আসা শুরু করে, বিজনেস দেয়। তখন থেকে আস্তে আস্তে ভারতের জিডিপি আবার কি বাড়তে শুরু করে। বুঝতে পেরেছো? তাহলে ওখান থেকে আস্তে আস্তে ভারত কি করে? রিকভারি করে। তো অর্থমন্ত্রী এই যে মনমোহন সিং বিরাট ট্যালেন্টেড লোক ছিল। ক্লিয়ার? তারপরে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলো, মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়াতে মনমোহন সিং এর কিন্তু পাওয়ার ছিল না নিজস্ব। মনমোহন সিং এর প্রধানমন্ত্রী মনমোহন সিং, কিন্তু চালাচ্ছে সোনিয়া গান্ধী। মনমোহন সিং যদি কেউ বাইরে থেকে কোনো দেশের কোনো নেতা আসতো না, কোনো লিডার, ধরো ডোনাল্ড ট্রাম্প যদি আসলে কার সাথে মিট করবে? এখন আসলে নরেন্দ্র মোদীর সাথে মিট করবে। তো নরেন্দ্র মোদীর সাথেই তো কথা বলবে, এটাই তো আমরা দেখেছি। তখন আসতো আগে সোনিয়া গান্ধীর সাথে হাত মেলাতো, সোনিয়া গান্ধীর সাথে আগে হাত মেলাতো, তারপরে গিয়ে মনমোহন সিং। আবার যে সাইডে রোবট, ট্যালেন্টেড ব্যক্তি, খুব ভালো ব্যক্তি, একদম যেসব নীতি নিয়ে জন্য খুব ভালো নীতি, কিন্তু সেটাকে দেখাতে হবে, পাবলিকের সামনে প্রেজেন্ট করতে হবে যে আমি শক্তিশালী। গোটা ওয়ার্ল্ডে কেউ কারুর সাথে সেরকম কোনো ছবি বা সামনে যে কথা, এটা দেখা যায়নি তখনকার দিনে। কিন্তু এখন আমরা দেখতে পাই যে যে প্রধানমন্ত্রী আছে অত্যাচারী হতে পারে, সবার মতামত অনুযায়ী আলাদা, অত্যাচারী হতেই পারে, কিন্তু ক্ষমতাবান, কিন্তু কি দেখাচ্ছে? পাওয়ার দেখাচ্ছে। বুঝতে পেরেছো কথাটাকে? সেই জন্য গোটা বিশ্ব কি করছে? গোটা বিশ্ব মানে সবাই মোটামুটি একটা যে কথাবার্তা বলে, এই যে ডিফারেন্স। কিন্তু ইন্দিরা গান্ধী এরকম ছিল না, কংগ্রেসের ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী বিরাট পাওয়ারফুল লেডি, ভয়ঙ্কর পাওয়ারফুল আর কি। এমার্জেন্সি এনে দিয়েছিল, পুরো গোটা দেশে এমার্জেন্সি লাগু করে দিয়েছিল। এরকম কংগ্রেস ভেঙে গেছিল, দুটো ভাগ হয়ে গেছিল,
কিন্তু এমার্জেন্সি এনে দিল। ইন্দিরা গান্ধীর টাইমে কিন্তু অনেক উন্নত হয়েছে। অটল বিহারী বাজপেয়ী ট্যালেন্টেড, ক্ষমতাবান, ডিসিশন পারমাণবিক বোমা বানিয়ে ফেললো। এপিজে আব্দুল কালাম আর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। এইগুলো হচ্ছে পাওয়ার দেখাতে হবে। যে রাষ্ট্রের প্রধান থাকবে তাকে কি দেখতে হবে? ক্ষমতাবান হতেই হবে। এটা কে বলেছে? এসে ম্যাকিয়াভেলি। বুঝতে পারছি কথাটা কি বললাম? তাহলে ম্যাকিয়াভেলির তত্ত্ব আমরা পড়বো। প্রথমে কি পড়বো? ম্যাকিয়াভেলি রেনেসাঁ, নবজাগরণের সন্তান। ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান কেন বলা হয়? 2 মার্কস। তারপরেই 10 মার্কসের জন্য কি বলবো? ম্যাকিয়াভেলি ক্ষমতা তত্ত্ব। তারপরেই আছে ম্যাকিয়াভেলি সেকুলারাইজেশন অফ পলিটিক্স। রাজনীতি থেকে ধর্মকে কিভাবে পৃথক করেছে, রাজনীতি থেকে ধর্মকে কিভাবে পৃথক করেছে ম্যাকিয়াভেলি? কোন তত্ত্বের সাহায্যে? ক্ষমতা তত্ত্বের সাহায্যে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে ম্যাকিয়াভেলি বুঝতে? দেখা যাক এবারে ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? নবজাগরণের সন্তান বলা হয়। কেন বলছে নবজাগরণ? ম্যাকিয়াভেলিকে দেখে নাও। ম্যাকিয়াভেলি লেখা গ্রন্থটার নাম কি? দ্য প্রিন্স। কত সাল? 1513। ম্যাকিয়াভেলি লেখা দ্য প্রিন্স। এই দ্য প্রিন্স গ্রন্থে আমরা 11-এ পড়েছি প্রথম রাষ্ট্র কথাটি ব্যবহার করে। অসুবিধা আছে? এবার নবজাগরণ মানুষকে নবজাগরণ মানে রেনেসাঁ, নবজাগরণ মানুষকে মধ্যযুগের অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত করে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিল। নবজাগরণ, তার আগে তো অন্ধবিশ্বাস ছিল। অন্ধবিশ্বাসের জন্যই তো পোপকে প্রাধান্য দিত। অন্ধবিশ্বাস ছিল বলেই তো পোপকে প্রাধান্য দিত। অসুবিধা আছে? এইবারে ম্যাকিয়াভেলি তার চিন্তাধারায় এই যুক্তিবাদী স্বাধীন চেতনার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, তাই তাকে নবজাগরণের সন্তান বলা হয়। ঠিক আছে, অসুবিধা নেই। এইবারে ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব দেখো। জন্ম কত? 1469। জন্ম কবে? 1469। ইতালির ফ্লোরেন্স শহরে এক সম্ভ্রান্ত পরিবারে 1469 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ফ্লোরেন্স সরকারের একজন সুদক্ষ সচিব। ফ্লোরেন্স সরকারেরই সুদক্ষ সচিব মানে একটা রাজনৈতিক পদাধিকারী। বুঝতে পেরেছো? মানে সরকারের একটা উচ্চপদস্থ কর্মচারী। ক্লিয়ার হচ্ছে? এইবারে চিন্তাধারা কি? মধ্যযুগীয় অন্ধবিশ্বাস। চিন্তা ভাবনা কি? অন্ধবিশ্বাসকে ভুলে যেতে হবে। অন্ধবিশ্বাস ও কুসংস্কার পরিহার করে তিনি রাজনীতিতে আধুনিক যুক্তিবিদ এবং বিজ্ঞান মনস্ক উদার ভাবধারা প্রয়োগ ঘটান। অন্ধবিশ্বাসকে ঝেড়ে ফেলে কিসের? আধুনিক চিন্তা ভাবনা। কি নিয়েছে? আধুনিক চিন্তা ভাবনা। যুক্তি দিয়ে সবকিছুকে বিচার করতে হবে, বিজ্ঞান মনস্ক হতে হবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তারপরে আধুনিক যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক উদার ভাবধারার প্রয়োগ ঘটান। তৎকালীন ইতালির রাজনৈতিক পরিস্থিতি ও নবজাগরণ তার চিন্তায় গভীর প্রভাব ফেলে। তাহলে নবজাগরণটা তার চিন্তায় গভীর প্রভাব ফেলে। তার বিখ্যাত গ্রন্থ কি? তার রাষ্ট্র দর্শনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় দ্য প্রিন্স গ্রন্থে। কোন গ্রন্থে? দ্য প্রিন্স গ্রন্থে। কত সাল? 1513। মনে রাখবেন। তার রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থ হলো দ্য ডিসকোর্সেস অন লিভি এবং দ্য আর্ট অফ ওয়ার। এই যে দ্য আর্ট অফ ওয়ার আর হচ্ছে দ্য প্রিন্স, এই দুটো গ্রন্থ ম্যাকিয়াভেলি আসবে। ম্যাকিয়াভেলি লেখা দুটো গ্রন্থের নাম কি? তাহলে দ্য আর্ট অফ ওয়ার আর দ্য প্রিন্স, এই দুটো মনে রাখবে, মনে থেকে যাবে। অসুবিধা আছে? প্রত্যেকটা থিঙ্কারের দুটো করে বই আসবে। যখন 2 মার্কসের, তোমার তো সিঙ্গেল 1 মার্কসের কোনো কোশ্চেন নেই। তাহলে বই যখন কোনো বুক আসবে, বুক আসলে কি হবে? দুটো করে বুক আসবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? প্রত্যেকটা থিঙ্কারের, তাই আমরা ওটা মনে রাখবো। ক্লিয়ার হচ্ছে? তাহলে অসুবিধা আছে? ম্যাকিয়াভেলি শুরু হয়েছে ক্ষমতা তত্ত্ব, সূচনা হয়ে গেল। সূচনা বা রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য কি? ম্যাকিয়াভেলি কি বলেছে? এই যে আমি থটটা তোমাদের ক্লিয়ার করলাম, ওই থট নিয়েই নোটটা দেখো, তাহলে মুখস্থ এমনি হবে। যে ম্যাকিয়াভেলি কি করবে? বলছে রাজাকে ক্ষমতাবান হতে হবে। প্রথমে কি করবে? ক্ষমতাটাকে গ্র্যাব করবে, ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করার পরে ক্ষমতাটাকে কি করবে? ক্ষমতাকে বজায় রাখতে হবে। আবার তারপরে কি করবে? ক্ষমতাকে সম্প্রসারণ করতে হবে, বাড়াতেও হবে। বুঝতে পেরেছো? মানে ক্ষমতা, রাজার কাজ কি? রাজার কাজ হচ্ছে ক্ষমতা দখল করা। ক্ষমতা দখল করলে যাবে না। তুমি রাজাকে মেরে ক্ষমতা দখল করে নিলে, আবার যদি 2 দিন বা তোমাকে মেরে কি ক্ষমতা দখল করে নেয়, তাহলে তোমার কি করা উচিত? ক্ষমতাটাকে দখল করে শুধু বসে রাখলে হবে না। ক্ষমতাটাকে কি করতে হবে? ক্ষমতাটাকে বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে। ক্ষমতাটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। তারপরে গিয়ে আর একটা পার্ট কি আছে? ক্ষমতাকে সম্প্রসারণ করতে হবে, নাহলে তোমার রাজ্যটা কি হবে? ওই একই জায়গায় থেকে যাবে। সম্প্রসারণ না করলে শত্রুরা তোমাকে অ্যাটাক করতেই থাকবে। চীন আজকে যেটা করছে, চীন কিন্তু ক্ষমতা সম্প্রসারণ করেই যাচ্ছে। ক্ষমতাবান হয়েছে, তিব্বতকে দখল করে নিচ্ছে। ক্ষমতাবান হয়েছে, এবার তাইওয়ানকে দখল করবে। তাইওয়ানকে হঠাৎ করে আক্রমণ করবে, দখল করে নেবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে ক্ষমতা শুধু থাকলেই হবে না, ক্ষমতাকে কি করতে হবে? ধরে রাখতে হবে, আবার কি করতে হবে? সম্প্রসারণ করতে হবে। বুঝতে পেরেছো? এটাই ম্যাকিয়াভেলির বক্তব্য। তাহলে দেখা যাক কি বক্তব্য। ম্যাকিয়াভেলির মতে রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য হলো
ক্ষমতা অর্জন। রাষ্ট্রের উদ্দেশ্য কি? ক্ষমতা অর্জন। সংরক্ষণ, ক্ষমতায় কি করতে হবে? সংরক্ষণ মানে ধরে রাখতে হবে, এবং বৃদ্ধি করা এবং সম্প্রসারণ করা। অসুবিধা আছে? বুঝতে পারছো সবাই? এর বাইরে রাষ্ট্রের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। তিনি মনে করেন সব রাজনীতি মূলত ক্ষমতার রাজনীতি। বাস্তব আমরা বলেছি, ম্যাক্স ওয়েবার কি বলেছে? রাজনৈতিক দলগুলো ক্ষমতার দুর্গে বাস করতে চায়। ম্যাক্স ওয়েবারের বক্তব্য, রাজনৈতিক দলগুলো ক্ষমতার দুর্গে বাস করতে চায়। মানে রাজনীতি মানে যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। এইসব তো আমরা পড়ে এসেছি ইলেভেনে। তাহলে এইগুলো দেখো, তাহলে কি বলছে? রাজনীতি মূলত কি? ক্ষমতার রাজনীতি। আজকে আমাদের পাড়ার কেউ রাজনীতি করছে, কিসের জন্য রাজনীতি করছে? পাওয়ারের জন্য। সবাই আমাকে বলবে আমার অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকেছে, একটু দেখে দিস না। আচ্ছা আমার একটু আয়ুষ্মান ভারতে আয়ুষ্মান যোজনার ওই ফর্মটা একটু ফিল আপ করে দিস না, একটু একটু বলে দিস না তোর। এই যে এই ব্যাপারটা সবাই এসে বলবে, আর তাহলে নিজেকে কি মনে হবে? হ্যাঁ আমার একটু ক্ষমতা আছে, আমার একটু। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কি রাজনৈতিক ব্যক্তিরা, রাজনৈতিক মানুষ করে কি জন্য? একটু ক্ষমতা দেখো, একটু পাওয়ার দেখো। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনের জন্য ক্ষমতার কোনো বিকল্প নেই। শক্তিশালী জাতীয় রাষ্ট্র। জাতীয় রাষ্ট্র মানে কি? জাতীয় রাষ্ট্র মানে একটাই রাষ্ট্র, একটাই জাতি, জাতীয় রাষ্ট্র গঠন হবে। আমাদের রাষ্ট্রে বিরাট পাওয়ার, ঠিক আছে? তারপরে এবং ক্ষমতাই হলো আধিপত্যের একমাত্র উৎস। তাহলে এই পয়েন্টটা লেখা যাবে? রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য কি? ক্ষমতা। লেখা যাবে তো ক্ষমতা এটা? তারপরে তারপরে কি বলছে? লক্ষ্যই শেষ কথা। লক্ষ্যই শেষ কথা বলছে শাসকের কাছে তার রাষ্ট্রীয় উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনই হলো জীবনের মূল মন্ত্র। শাসকের মূল মন্ত্র কি? সেই লক্ষ্য। আর লক্ষ্য কি? ক্ষমতা দখল করা। লক্ষ্যটা কি? ক্ষমতা দখল করা। তা যে উপায় আসুক না কেন। শুভেন্দু অধিকারীর লক্ষ্য কি ছিল যখন টিএমসি ছিল? না আমি মুখ্যমন্ত্রী হবো। মমতা ব্যানার্জির পরে কে মুখ্যমন্ত্রী? আমি হবো। দেখছে না মধ্যখানে ভাইপো ঢুকে আছে, দেখছে বেশি ভাইপোকে সভাপতি করে দিল, ভাইপোকেই সব দিয়ে দিচ্ছে, তাদের তো গন্ডগোল। এইবার মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী থাকবে না, সেদিন কে মুখ্যমন্ত্রী হবে? ভাইপো হবে। তাহলে আমি মধ্যখান দিয়ে কি করবো? তাহলে তো সমস্যা আছে। তাহলে আমাকে মুখ্যমন্ত্রী হতে গেলে লক্ষ্য কি? মুখ্যমন্ত্রী হওয়া। মুখ্যমন্ত্রী হতে গেলে কি করতে হবে? আমাকে বিরোধী হতে হবে। দল চেঞ্জ, এই দলে থাকলে হবেই না, বিরোধিতা করি, দিয়ে বিরোধিতা শুরু করে। দেখো আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। লক্ষ্য কি ছিল? মুখ্যমন্ত্রী হওয়া। ঠিক আছে, যাই হোক। তো শাসকের কাছে তার রাষ্ট্রীয় উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনই হলো জীবনের মূল মন্ত্র। জীবনের মূল মন্ত্র। তা যে উপায় আসুক না কেন, তো বিরোধিতা করে আসলেও আসুক, ঠিক আছে? ম্যাকিয়াভেলির বিখ্যাত উক্তি হলো এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। ঠিক আছে, রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন হলে এবং সাফল্য নিশ্চিত করতে শাসকের অর্থনৈতিক কাজ বা পদ্ধতিগত চরিত্র সেখানে বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় না। শাসক স্ট্রিং অপারেশনে ধরা পড়েছে, নারদাকাণ্ডে, ওইসব কিচ্ছু ম্যাটার করে না। তুমি যখন মুখ্যমন্ত্রী হয়ে যাবে বা প্রধানমন্ত্রী হয়ে যাবে, তুমি কি করে এসছো ওইসব কিচ্ছু প্রাধান্য না। তোমার মূল লক্ষ্য হওয়া উচিত কি? একদম আমি উচ্চ স্তরে যাব। একবার উঁচু পর্যায়ে চলে গেলে নিচে তুমি কখন কি করে এসেছিলে ওইসব নিয়ে কিছু জন আলোচনা করলেও কিছু এসে যাবে না। আর এটা বর্তমান পরিস্থিতিতে তোমরা বুঝতে পারছো, কিছুই হবে না। বুঝতে পেরেছো কি বললাম? সেই জন্য বলছে সাফল্য যদি নিশ্চিত করতে, সাফল্য নিশ্চিত করতে শাসকের অনৈতিক কাজ, শাসক যদি অনৈতিক কাজ করেও আসে, অনৈতিক কাজ বা পদ্ধতিগত চরিত্র সেখানে বিবেচ্য বিষয় নয়। অসুবিধা আছে? বোঝাতে পারছি তো? সব মিল পেয়ে যাবি একদম বাস্তব এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? এইবার 3 নম্বর, ধর্ম ও নৈতিকতা কি? বিচ্ছেদ। ধর্ম ও নৈতিকতা বিচ্ছেদ বলছে ক্ষমতা প্রতিষ্ঠা ও রক্ষার ক্ষেত্রে ম্যাকিয়াভেলি ধর্ম ও নৈতিকতার কোনো স্থান রাখেননি। ধর্ম নৈতিকতা বলে কিচ্ছু নেই। নীতিবান, শাসক নীতিবান, বলছে শাসকের নীতির কোনো দরকারই নেই, নীতিবান হওয়ার দরকারই নেই। শাসক হবে কঠোর, শাসক হবে যদি অত্যাচারী হয় তাও ছেড়ে। আমি কি বলেছি? শাসক যদি অত্যাচারী হয় তাও ছেড়ে। শাসকের কোনো নীতি নেই, এটা কি ঠিক করছে আমাদের সাথে? এরকম কোনো দেখার দরকারই নেই। তোমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে নিজের রাষ্ট্রের জন্য। রাষ্ট্রের মানুষ তোমার বিরোধিতা করবে, কিছু জন মানুষ, সবাইকে তুমি খুশি করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? কঠোর সিদ্ধান্ত, রাষ্ট্রের জন্য যেটা দরকার, আমাদের রাষ্ট্রের যেখানে ক্ষমতা বাড়বে সেইটা করা অবশ্যই উচিত। বুঝতে পেরেছো কি বললাম? সেই জন্য বলছে শাসকের নৈতিকতার কোনো জায়গা নেই। শাসকের কি দরকার? নৈতিকতার কোনো জায়গা নেই। অসুবিধা আছে? তাহলে কি বলছে? ক্ষমতা প্রতিষ্ঠা ও রক্ষার ক্ষেত্রে ম্যাকিয়াভেলি ধর্ম বা নৈতিকতার কোনো স্থান রাখেননি। তার মতে সদাপ্রতি হওয়া মানুষের ব্যক্তিগত জীবনে সদ্গুণ হলেও শাসকের পক্ষে তা ক্ষতিকর।
সদ্গুণ যদি আমাদের জীবনের লক্ষ্য কি? সদ্গুণ সম্পন্ন হওয়া, সৎ চরিত্র খুব ভালো হবে, সদ্গুণ হবে, এটাই তো শাসকের গুণাবলী হওয়া উচিত। কিন্তু বলছে না, শাসকের এই সদ্গুণ থাকতে হবে এরকম কোনো দরকার নেই। কি দরকার? মানুষের ব্যক্তিগত জীবনে সদ্গুণ হলেও মানুষের ব্যক্তিগত জীবনে সদ্গুণ লাগবে, কিন্তু শাসকের লাগবে না। শাসকের পক্ষে তা ক্ষতিকর ব্যবস্থায় উন্নতি আনতে কোনো অনৈতিক কাজ যদি স্থায়িত্ব নিয়ে আসে, তবে তার সঙ্গে যুক্ত থাকাই হবে শ্রেষ্ঠ রাজধর্ম। তার সাথে যুক্ত থাকাই হবে শ্রেষ্ঠ রাজধর্ম। এটার মানেটা কি? এটার মানে বলছে ধর্ম নৈতিকতাকে কোনো স্থান দেয়নি। ম্যাকিয়াভেলি তার তত্ত্বে ধর্ম আর নৈতিকতাকে স্থান দেয়নি। বলেছে কি শাসককে কি করতে হবে? একদম ক্ষমতা দখল করতে হবে। সেই জন্য বলছে ব্যক্তির উচিত, আমরা ব্যক্তিরা যারা আছে, মানে জনগণ, জনসাধারণ, প্রজাবর্গ যারা আছে, তাদের সদ্গুণ থাকা অবশ্যই দরকার, কিন্তু শাসকের সদ্গুণ থাকতেই হবে, নৈতিক চরিত্র নীতিবান হতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তাকে যে কোনো উপায়ে তাকে কি করতে হবে? কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর তাকে কি করতে হবে? তার জন্য যে সিদ্ধান্তটা বেস্ট সেটাই তাকে নিতে হবে, সেটা নৈতিক হোক বা অনৈতিক। অসুবিধা আছে? 3টে পয়েন্ট হবে আমাদের, 3টে পয়েন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, বুঝতে পারছি? এইবারে চলে এসো 4 নম্বর পয়েন্ট বলছে ক্ষমতা দখলের কৌশল। এবার কি করতে হবে আমাদের? ক্ষমতা দখল। প্রথমে রাজার কাজ কি? ক্ষমতা দখল করা। প্রথমে শাসকের কাজ কি? ক্ষমতা দখল করা। তাহলে ক্ষমতা দখল করা বলছে নতুন ভূখণ্ড বা ক্ষমতা দখলের পর সাধারণতন্ত্র থেকে বিদ্রোহের প্রবল আশঙ্কা থাকে। নতুন ভূখণ্ড বা ক্ষমতা দখল যখনই করবে তখনই কি থাকবে? তুমি যদি আজকে কোনো একটা ভূখণ্ড দখল করো, যখন নতুন ভাবে কোনো একটা ভূখণ্ড, ধর আজকে যদি পাকিস্তানকে দখল করে না ভারত, তাহলে পাকিস্তানে কি করতে হবে? বেশি আর্মি প্রেজেন্ট করতে হবে। যদি দখলটা করেও নিল তাহলে ওখানটা কি করতে হবে? সব সময় আর্মি বেশি ভাগ দিতে হবে, ভারতের থেকেও ওখানে দিতে হবে। কারণটা কেন? কারণ ওখানে যখন তখন বিপ্লব আসতে পারে, বিদ্রোহ হতে পারে। বুঝতে পেরেছ? সেই জন্য বলছে, দেখো বলছে নতুন ভূখণ্ড বা ক্ষমতা দখলের পর সাধারণতন্ত্র থেকে, ওখানে সাধারণ জনগণের কাছ থেকে বিদ্রোহের প্রবল আশঙ্কা থাকে। বিদ্রোহ হতেই পারে, তাহলে এদেরকে আমি মানবো কেন? বিদ্রোহ হতে পারে। তাই ক্ষমতা নিরঙ্কুশ করতে তিনি সেখানকার পুরনো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে পুরোপুরি ধ্বংস করার সুপারিশ করেন। সেখানের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আগে ধ্বংস করে দাও। এথেন্সকে যখন স্পার্টা দখল করে, স্পার্টানরা এসে তো শাসন করতো। শাসন করার সময় ওরা আগে দেখছে এখানে যারা যুক্তিবিদ আছে তাদেরকে সরাতে হবে। যারা যুক্তিবাদী কিরম ছিল? একজন ছিল সক্রেটিসকে আগে সরা। সক্রেটিস কিন্তু এথেন্সে জ্ঞানী ব্যক্তি, নাম করা, কিন্তু যখনই স্পার্টা দখল করে নিল আগে যুক্তিবাদী যারা আছে তাদেরকে, কারণ ওরা শিষ্যদের একদম ম্যানুপুলেট করে আমাদের বিরুদ্ধে আবার আমাদেরকে দাঁড়িয়ে দিতে পারে। তাহলে আগে কি করে? সক্রেটিসকে শেষ করে দাও। ক্লিয়ার? সরাতে হবে। তো তেমনি ব্যাপার কি বলছে? পুরনো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি কি করবে? ধ্বংস করে দাও। ধ্বংস করার সুপারিশ করেন। এক্ষেত্রে তিনি সাইরাস বা রোমুলাসের মতো প্রাচীন রোমানদের দৃষ্টান্ত অনুসরণ করতে বলেন। মানে সাইরাস বা রোমুলাস কি ভয়ঙ্কর, ওরা সবাইকে শেষ করে দিয়েছিল। যত দখল করার পরে, রাষ্ট্র দখল করার পরে সবকে কি করে দিয়েছিল? পুরনো কোনো কিছু প্রতিষ্ঠান রাখেনি। বুঝতে পারছো? সবকিছু কি নতুন করে তৈরি করেছিল। তো অসুবিধা যে কটা পয়েন্ট হলো? 4টে পয়েন্ট। প্রথম পয়েন্টের নাম কি? প্রথম পয়েন্ট বলো, রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য কি? 1 নম্বর পয়েন্ট, রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা। পারবে এটা? রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য কি? ক্ষমতা। 2, লক্ষ্যই শেষ কথা। আর লক্ষ্যটা কি? ক্ষমতা দখল করা, রাষ্ট্রের একদম উপরে বসা। ঠিক আছে? লক্ষ্য কি? একদম প্রধান হওয়া। ঠিক আছে? রাজা হওয়া আর কি। অসুবিধা আছে? তাহলে 2টো পয়েন্ট কি কি হলো বলো? রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য ক্ষমতা দখল। রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য ক্ষমতা দখল। 2, লক্ষ্যই হলো শেষ কথা। 3, ধর্ম নৈতিকতা বিচ্ছেদ। ধর্ম নৈতিকতার বিচ্ছেদ। 3টে পয়েন্ট। আবার বলো 3টে পয়েন্ট কি? উদ্দেশ্য ক্ষমতা দখল করা। 2, লক্ষ্যই শেষ কথা। 3, ধর্ম ও নৈতিকতার বিচ্ছেদ। 4, ক্ষমতা দখলের কৌশল। 4 কি? ক্ষমতা দখলের কৌশল। আবার বলো 4টে। 1, রাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ক্ষমতা। 2, লক্ষ্যই শেষ কথা। 3,
ধর্ম নৈতিকতা বিচ্ছেদ, ধর্ম নৈতিকতা বিচ্ছেদ। 4 ক্ষমতা দখলের কৌশল। 4টে মনে থাকবে তো? ক্ষমতা দখলের কৌশল 4টে মনে থাকবে। আবার বল, সবাই বলতে হবে কিন্তু, আমি প্রত্যেককে যারা বলছিস না আমি ধরবো। 4টে। প্রথম কি? রাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ক্ষমতা। 1 রাষ্ট্রের না শাসকের? রাষ্ট্রের, ঠিক। রাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো কি? ক্ষমতা। 2 লক্ষ্যই শেষ কথা। 3 কি? ধর্ম নৈতিকতা বিচ্ছেদ। 4 ক্ষমতা দখলের কৌশল, ক্ষমতা দখলের কৌশল। এগুলো আমরা পারবো। এরপরে শক্তিশালী ও নিজস্ব সেনাদল। ক্ষমতায় কি করতে হবে? ক্ষমতা দখল করলে, ক্ষমতা দখল করে কি? ক্ষমতা দখল করে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কি দরকার? শক্তিশালী সৈন্যবল দরকার। কি দরকার? শক্তিশালী ও নিজস্ব সেনাদল দরকার। ক্ষমতাকে ধরে রাখতে গেলে কি দরকার? সেনাবাহিনী তো দরকার, সেই জন্য শক্তিশালী সেনাবাহিনী দরকার। তাহলে 5 নম্বর পয়েন্ট কি? শক্তিশালী ও নিজস্ব সেনাদল। 5 নম্বর পয়েন্ট শক্তিশালী ও নিজস্ব সেনাদল। এবার কি? প্রত্যক্ষ শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখতে গেলে সুসংগঠিত শক্তিশালী সেনাদল এবং ভালো আইন উভয়েরই প্রয়োজন। কি দরকার? সেনাদল, সুদক্ষ সেনাদল আর ভালো আইন, দুটোরই প্রয়োজন। কঠোর আইন থাকতে হবে, নাহলে প্রজারা তো মানবেই না। কঠোর আইন থাকা প্রয়োজন। তবে তিনি ভাড়াটে সৈন্যের তীব্র বিরোধিতা করেন। ভাড়াটে সৈন্যরা কি করবে? মন থেকে যুদ্ধ করবে? সেই বাহুবলীতে দেখনি, বাহুবলীতে যখন বাহুবলী বলছে তখন সৈন্যগুলো একদম দেখবে না, ঠিক আছে মেরে যাবো, মরে যাবো, এরকম একটা, মরে গেলেও বাহুবলী যাচ্ছে মানে ওরাও আসবে, এরকম একটা ব্যাপার। সেই রাজাকে কি করতে হবে? সামনে থেকে, তাই না, সামনে থেকে লিড করতে হবে। তো রাজা যখন বলছে আমরা কজন থাকতে পারি, ওরা ভয়ঙ্কর আমাদের থেকে, কিন্তু আমরা পিছু হলে হবে না, আমাদের আরো হয়ে গেছে। যখনই বাহুবলী এগিয়ে গেল, পিছন দিক থেকে সবাই কি করলো? না এগোচ্ছে, চলো আমরা বেরোবো, মরে যাবো আজকে তাও ঠিক আছে, কিন্তু মেরে মরবো 10টাকে, এরকম একটা ব্যাপার। তখনই তো জিতবে, নাহলে জিতবে কি করে? আর রাজার কথা কি? রাজাকে কি করতে? ম্যানুপুলেট করতে হবে। রাজার এমন দক্ষ থাকবে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো কি বলছে? তবে তিনি ভাড়াটে সৈন্য, আর ভাড়াটে সৈন্য হলে সে যাবে? রাজা বলছে আমার পয়সা পাওয়ানি কথা, টাকা পাবে, যখন তুমি মরে যাচ্ছি তাহলে টাকার দরকার নেই, পালাই। ভাড়াটে সৈন্য মানে কি? ভাড়াটে সৈন্য তুমি ভাড়া করে নিয়ে এলে, যখন দেখছে ভাড়াটে সৈন্য দেখছে আমার যতক্ষণ নিজের ক্ষমতা থাকবে, হ্যাঁ আমরা মেরে দিতে পারবো, তাহলে ঠিক আছে। আর যখন দেখবে যাকে মারতে গেছে সে তার থেকেও পারবো, আরো 10 জনকে নিয়ে, না রিক্স আছে ভাই, পয়সার দরকার নেই, মারা যেতে পারি, চল কেটে পড়ি, এরকম একটা ব্যাপার। তো ভাড়াটে সৈন্য তীব্র বিরোধিতা করে। কি বলে? বিরোধিতা করে বলেন রাজ্যের নিজেদের নাগরিক এবং সাধারণ জনগণের মধ্যে থেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী ও দক্ষ সৈন্য সংগ্রহ করতে হবে। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে এটা কি? শক্তিশালী ও নিজস্ব সেনাদল। শক্তি ম্যাকিয়াভেলি কি বলতো? শক্তিশালী ও নিজস্ব সেনাদল দরকার। ক্ষমতাকে কি করার জন্য? ক্ষমতাকে দখল করে না, বজায় রাখার জন্য। ক্ষমতাকে তো বজায় রাখতে হবে, সেই জন্য সেনাদল দরকার। ঠিক আছে, তাহলে 5টা পয়েন্ট আবার বলো। 1 রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলো ক্ষমতা, আসল উদ্দেশ্য হলো ক্ষমতা। 2 লক্ষ্যই শেষ কথা। 3 ধর্ম নৈতিকতা বিচ্ছেদ। 4 ক্ষমতা দখলের কৌশল। 5 শক্তিশালী ও নিজস্ব সেনাবাহিনী। দেখ, ক্ষমতা দখলের কৌশল মানে কি? ক্ষমতাটাকে এবার কিভাবে দখল করবো, বজায় রাখবো কিভাবে, এই এরকম ভাবে পয়েন্ট মনে রাখবি। ঠিক আছে, 5টা কি? শক্তিশালী ও নিজস্ব সেনাদল। অসুবিধা আছে? এইবার সিংহ শ্রীগালের নীতি। রাজাকে কি হবে? সিংহের মতো বলবান আর শ্রীগালের মতো চতুর। রাষ্ট্রশক্তি সুরক্ষার স্বার্থে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে শাসককে একই সঙ্গে সিংহের মতো পরাক্রমশালী আর এবং শ্রীগালের মতো ধূর্ত হতে হবে। শাসককে কি হতে হবে? সিংহের মতো পরাক্রমশালী আর শ্রীগালের মতো ধূর্ত হতে হবে। শিকারীদের ফাঁদ থেকে মুক্ত হতে শ্রীগালের মতো চালাকি এবং নেকড়ের কবল থেকে বাঁচতে সিংহের মতো পাশবিক শক্তির প্রয়োজন। ঠিক আছে, এটা তো আমরা জানি। শাসককে কি করতে হবে? সিংহের মতো, সিংহের বিশাল জোর আর শ্রীগালের বিরাট বুদ্ধি। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, তাহলে গিয়ে এই তত্ত্বটা আমরা দেবো 6 নম্বর, তাই তো? এটা এখানে হয়ে গেল। এবারে 7 নম্বর, বল প্রয়োগ ও ভীতির শাসন। বল প্রয়োগ ও ভীতির শাসন, বল প্রয়োগ রাখতেই হবে। ভীতির শাসন মানে ভয় দেখাতে হবে, নাহলে প্রজারা যখন তখন বিদ্রোহ করতে পারে। কোনো কিছু যারা ক্ষমতা দখল করার পরে শাসক যদি দুর্বল হয় তাহলে কি হয়ে যাবে? তাহলে তো যে কেউ আন্দোলন শুরু করে দেবে, শাসককে শাসন করতেই দেবে না। বুঝতে পেরেছি কি বললাম? সেই
সেই জন্য শাসককে কি করতে হবে? শাসককে শক্তিশালী হতে হবে। ক্লিয়ার হচ্ছে? সেই জন্য কি বলছে? ভীতি প্রদর্শন রাখতেই হবে। ম্যাকিয়াভেলি বলছে শাসকের প্রজা আর আকবরের মতো সম্রাট হবে সেটা না। ম্যাকিয়াভেলির চিন্তা ভাবনা তোমরা বুঝে না, ঔরঙ্গজেবের মতো ক্ষমতাবান হতে হবে, অত্যাচারী হলে তাও শ্রেয়। সেই জন্য কি বলছে? ভয়ের রাজত্ব রাখতে হবে, ভয় কাজ করে প্রজাদের মধ্যে, যে কোনো কিছু করতে গেলে এমন কঠোর আইন আছে সেখানে দাঁড়িয়ে আমার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? রাজার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এরকম একটা কঠোর শাসনের কথা বলে। ক্লিয়ার হচ্ছে? এই যে কথাগুলো বলছি এখান থেকে তোদের সমালোচনাও রেডি হচ্ছে আস্তে আস্তে, বুঝে নে। তোরা যখনই কোনো একটা টপিক বলবো কোনো থিঙ্কারের, যেটা তোদের মনে হচ্ছে এটা ঠিক করছে না, তাহলে এরকম ভয় দেখিয়ে শাসন করবে জনগণ হিসাবে তোদের মনে হচ্ছে না? যখনই মনে হবে তখনই তোর সমালোচনা হবে, তখনই তো মনে হবে যে এই উক্তিটি খারাপ বলেছে, এই উক্তিটা খারাপ মানে কি, তাহলে কি করবো আমরা? সমালোচনা করবো। ঠিক আছে? তাহলে বল প্রয়োগ ও ভীতির শাসন কি বলছে? শাসক আইনের দ্বারা এবং বল প্রয়োগের দ্বারা এই দুই ভাবেই প্রভুত্ব বজায় রাখতে পারেন। আইনের দ্বারা বা বল প্রয়োগের দ্বারা প্রভুত্ব বজায় রাখতে পারেন। তবে শুধু আইন যথেষ্ট নয়, শুধু আইনটা করে দিলেই যথেষ্ট নয়। ভালোবাসা রাজার কর্তৃত্ব সুনিশ্চিত করতে পারে না। ভালোবাসা কখনোই রাজার ক্ষমতা, কর্তৃত্ব মানে কি ক্ষমতা, সুনিশ্চিত করতে পারে না। কিন্তু রাষ্ট্রশক্তি সুরক্ষিত হয় তখনই যখন প্রজারা রাজাকে ভয়ের চোখে দেখেন, প্রজারা রাজাকে ভয়ের চোখে দেখেন। তাই বিশৃঙ্খলা দূর করতে শাসককে নির্দ্বিধায় বল প্রয়োগ করতে হবেই। বিশৃঙ্খলা দূর করতে রাজাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবেই। অসুবিধা আছে? কটা পয়েন্ট হয়ে গেল? 7টা। এবার প্রথম, 1 রাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ক্ষমতা। 2 লক্ষ্যই শেষ কথা। 3 ধর্ম নৈতিকতা দিচ্ছে। 4 ক্ষমতা দখলের কৌশল। 5 শক্তিশালী ও দক্ষ সেনাবাহিনী, তাই তো? হ্যাঁ, নিজস্ব সেনাবাহিনী, শক্তিশালী ও নিজস্ব সেনাবাহিনী। 6 বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন। আর তার আগে সিংহ ও শিকারের নীতি। আচ্ছা, তারপরে হচ্ছে বল প্রয়োগ ও ভীতির শাসন। অসুবিধা আছে? 7টা হয়ে গেল। এইবারে 8 নম্বর, ম্যাকিয়াভেলির অবদান ও পরিশেষ। ক্ষমতা তত্ত্বে পাশবিক বল, ক্ষমতা তত্ত্বে পাশবিক বল ও ধূর্ততার উলঙ্গ প্রকাশের জন্য ম্যাকিয়াভেলি সমালোচিত হলেও তার তত্ত্বের গুরুত্ব অপরিসীম। তার তত্ত্বের গুরুত্ব অপরিসীম। দেখো ক্ষমতা তত্ত্ব কি দেখিয়েছে? ক্ষমতা তত্ত্বে খালি কি দেখালো? এখানে পাশবিক বল, তাই না? পাশবিক বল দেখিয়েছে যে রাজাকে অত্যাচারী রাজা, তাও ঠিক আছে, কিন্তু তাকে কি করতে হবে? ক্ষমতা দখল করতেই হবে, নৈতিকতার কোনো স্থান নেই। তার মানে যদি এখানে সমালোচনা করতে যাও, সমালোচনাটা কি হবে? ম্যাকিয়াভেলি যে সমালোচনা করবে রাজার ক্ষমতা এমনই দেখিয়েছে যেখানে ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। ব্যক্তির স্বাধীনতা এখানে বিন্দুমাত্র নেই। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে শাসকের কথা শুনেই তো রাজাকে চলতে হবে। তাহলে সমালোচনা তৈরি করা যাবে নিজে নিজে। ম্যাকিয়াভেলি কাকে বেশি ক্ষমতা দিয়েছে? শাসককে। শাসক বলে যে অত্যাচারী হয় তাও সে, তাহলে শাসক তো স্বৈরাচারী হবে। এতে শাসক কি হয়ে যাবে? ফ্রি হ্যান্ড পাচ্ছে, তাহলে স্বৈরাচারী হয়ে যাবে। আবার শাসক অত্যাচারী, তাহলে প্রজাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে? তাহলে ব্যক্তি স্বাধীনতা কি হবে? ক্ষুণ্ণ হবে। জনগণের ব্যক্তি স্বাধীনতা কি থাকবেই না। তাহলে সমালোচনা করা যাবে তো? তাহলে তারে ম্যাকিয়াভেলি কি বলছে? ক্ষমতা তত্ত্বে পাশবিক বল ও ধূর্ততার উলঙ্গ প্রকাশের জন্য ম্যাকিয়াভেলি সমালোচিত হলেও তার তত্ত্বের গুরুত্ব অপরিসীম। তার তত্ত্বের গুরুত্ব অপরিসীম। তিনি প্রথম রাষ্ট্রনায়কের ক্ষমতা অর্জন। এইখানে এই ভাষাটা ঠিক হবে না, এটা বাদ দিয়ে দেবে। ধূর্ততার ধারণা হবে, ধূর্ততার ধারণা করবে। এটা ধূর্ততার কি করবে? ধারণা, ধূর্ততার ধারণা। ক্ষমতা তত্ত্ব পাশবিক বল ও ধূর্ততার ধারণা প্রকাশের জন্য ম্যাকিয়াভেলি সমালোচিত হলেও তার তত্ত্বের গুরুত্ব কি? অপরিসীম। তিনি প্রথম রাষ্ট্রনায়কের ক্ষমতা অর্জন ও সংরক্ষণের কৌশল নিয়ে বাস্তবসম্মত ও বিশ্লেষণধর্মী আলোচনা করে গেছে। দেখো তখনকার যে পরিস্থিতি ছিল, তখনকার পার্সপেক্টিভ হবে, এখনকার মতো নয়। আমরা সমালোচনা তো করবোই, কিন্তু তারপরেও আবার কি বলবো, তখনকার দিনে তার আগে কি ছিল? ধর্ম আর একদিকে রাজনীতি মিলেমিশে কি হয়ে গেছিল? একাকার হয়ে গেছিল। তাহলে পোপতন্ত্র চলছিল, পোপদের প্রতিপত্তি বেড়েছিল। পোপদেরকে ঠেকাতে
রাজাকে তো ক্ষমতাবান হতেই হবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে তখনকার দিনে কিন্তু ম্যাকিয়াভেলির এই তত্ত্ব কিন্তু গুরুত্ব রাখে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে প্রথম রাষ্ট্রনায়কের ক্ষমতা অর্জন ও সংরক্ষণের কৌশল নিয়ে বাস্তবসম্মত বিশ্লেষণধর্মী আলোচনা করে গেছেন। এটা কিন্তু ঠিক, যে আলোচনা করে গেছে সেটা কিন্তু একজন শক্তিশালী একটা রাষ্ট্রের জন্য এটা ঠিক। কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে আলাদা করেছেন তিনি। ঠিক আছে, আধুনিক রাষ্ট্রচিন্তার এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে গেছেন, যা আজও বিশ্ব রাজনীতিতে কি প্রাসঙ্গিক, যা আজও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিক। অসুবিধা আছে? তাহলে ম্যাকিয়াভেলি ক্ষমতা তত্ত্ব আসলে পারা যাবে? 5-এ আসুক 10-এ আসুক পারা যাবে? 5-এ আসলে কটা পয়েন্ট দেবো? 4টে পয়েন্ট দেবো, 4টে বা 5টা পয়েন্ট দিলে এনাফ। একটা কোনটা? এই দেখো বলছে, দেখো ম্যাকিয়াভেলি যখনই সমালোচনা করার পর উপসংহার লিখবো আমরা, উপসংহারে যখনই আসবে এই যে থিঙ্কারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা থিঙ্কারের গুরুত্ব আছে বলেই তো তাদেরকে নিয়ে আলোচনা করছি। অসুবিধা আছে? এইবারে ম্যাকিয়াভেলি প্রথম কি বলেছে সমালোচনাতে, কি বলছি, যে পাশবিক বল দেখিয়েছে। রাজা হচ্ছে পাশবিক বল, অত্যাচারী, ধূর্ত। তা রাজা এরকম হলে প্রজা নাকি সুখী হবে? হবে না তো। কিন্তু তা সত্ত্বেও ম্যাকিয়াভেলির তত্ত্ব গুরুত্ব রাখে। কেন? তখনকার দিনে প্রথম ম্যাকিয়াভেলি এসে রাষ্ট্রের ক্ষমতা থাকা দরকার এটা বিশ্লেষণধর্মী আলোচনা করে গেছে। রাষ্ট্রের ক্ষমতা থাকা দরকার। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এটাতে এর আগে কেউ দেয়নি এই তত্ত্ব। সেই জন্য তো পোপতন্ত্র মানে ধর্ম ঢুকে গেছিল। বুঝতে পেরেছিল? ধর্ম প্রতিপত্তি পেয়েছিল। তাই ম্যাকিয়াভেলি তখনকার দিনে কি বলছে দেখো, প্রথম রাষ্ট্রনায়কের ক্ষমতা অর্জন। ম্যাকিয়াভেলি এসে বলেছিল রাষ্ট্রনায়ককে কি করতে হবে? ক্ষমতা অর্জন করতে হবে। তারপর বলছে ও সংরক্ষণের কৌশল, ক্ষমতাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, তার কৌশল চাই। সংরক্ষণ করবে কি দিয়ে? ওই যে নিজস্ব সেনাবাহিনী। ঠিক আছে, অসুবিধা আছে? তারপরে বাস্তবসম্মত বিশ্লেষণধর্মী আলোচনা করে গেছে। বাস্তবসম্মত তো যে আলোচনা করে গেছে সেটা কিন্তু বাস্তব। ডোনাল্ড ট্রাম্প কি করছে? আমেরিকা কি দেখায়? সবসময় তো পাওয়ার দেখায়। তাহলে আজকে আমেরিকার জিডিপি দেখো, আমেরিকা চীন কি দেখে? পাওয়ার দেখাচ্ছে তো। ম্যাকিয়াভেলির তত্ত্ব কিন্তু আজকের দিনেও প্রাসঙ্গিক, আজকের দিনেও অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক। ডোনাল্ড ট্রাম্প কি করছে? পাওয়ার দেখাচ্ছে, চীন পাওয়ার দেখাচ্ছে, ওরাই তো হাইপার পাওয়ার। বুঝতে পেরেছো কি বললাম? তো বলছে কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়। এটা কিসের স্বার্থে নয়? ব্যক্তি বিশেষের স্বার্থে নয়। কিসের স্বার্থে? দেশের স্বার্থে। বরং দেশের স্বার্থে রাজনীতিকে ধর্ম নৈতিকতা থেকে কি করেছে? আলাদা করেছে। কে করেছে? ম্যাকিয়াভেলি। আধুনিক রাষ্ট্রচিন্তার এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে গেছেন। বলো, এতদিন কি চলছিল? পোপতন্ত্র। পোপতন্ত্র থেকে কোথায় শিফট হয়ে গেল? রাজতন্ত্রে। তাহলে যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছিল তো। রাজতন্ত্র এসেছিল বলেই তো জনগণ মনে করেছে এইবার আমরা বিতাড়িত হচ্ছি, প্রতারিত হচ্ছি, আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে। সেই জন্য তো 1688-তে প্রথম ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব ঘটে। রাজতন্ত্র না এলে তো বিপ্লবটা ঘটতো না, কারণ জনগণ পোপের বিরুদ্ধে আন্দোলন কখনোই করতো না। ভালো করে বুঝে নাও, আমরা নিজেদের ধর্মগুরুর বিরুদ্ধে কখনো আন্দোলন করতে পারবো? প্রত্যেকে নিজেকে কোশ্চেন করো। তাহলে পোপতন্ত্র থাকলে থেকে গেলে কোনোদিনও গণতন্ত্র আসতো না। পোপতন্ত্র থেকে রাজতন্ত্র শিফট হলো, রাজা অত্যাচারী হলো, সেই জন্য জনগণ আন্দোলনটা বিদ্রোহ করলো রাজার প্রতি। কারণ রাজা একজন মানুষ, কোনো ধর্মীয় কর্তৃত্ব নয়। অসুবিধা আছে? বুঝতে পারছি? তাই রাজতন্ত্র আসার পরে 1688-তে ইংল্যান্ডে প্রথম কি হলো? গৌরবময় বিপ্লব। মানে গৌরবময় বিপ্লবটা কি? জনগণ আন্দোলন করলো, রাজতন্ত্রকে শেষ করলো। এইবার তখন চারিদিকে খবর পৌঁছে গেল, হ্যাঁ ব্রিটেনে এরকম গৌরব, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব চলে এসছে, জনগণ এরকম আন্দোলন করে দিয়েছে। আমেরিকায় 1776 স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব 1789, সব বড় বড় রাষ্ট্রগুলোতে কি হয়ে গেল? বিপ্লব শুরু হয়েছে। মানে রাজতন্ত্রকে কি করছে? শেষ করে দিচ্ছে। 1917 বলশেভিক বিপ্লব রাশিয়ায়। তাহলে বড় বড় রাষ্ট্রগুলোতে কি হয়ে গেল? বিপ্লব হলো। ভারতে 1947 সালে ভারতে ব্রিটিশরা বিতাড়িত করে দিল। যাই হোক, এটা যোগ করলাম, ঠিক আছে। 1947 মানে কিছুদিন আগে ভারত অনেক পরে স্বাধীনতা পেয়েছে। তাহলে বিপ্লব করা শিখালো তো। রাজতন্ত্র এসেছিল বলেই তো বিপ্লবটা হলো। অসুবিধা আছে? তাহলে উপসংহার লেখা যাবে, ম্যাকিয়াভেলি লেখা যাবে তো। এরপরে ম্যাকিয়াভেলি কি পড়বো আমরা? কোথায় গেল? তাহলে প্রথমে কি বললাম? শর্ট কোশ্চেন নেই কোনো, এই জন্যই বলেছি। কেন?
এই তো ভিডিও হচ্ছে তো, হ্যাঁ শর্ট কোশ্চেন নেই। গ্র্যাজুয়েশন এমন একটা জিনিস, গ্র্যাজুয়েশনে তোমাদেরকে বুঝে নিতে হবে। এইচএস আমি বলেছি লাইফে এই জিনিসটা, আমার কথাটা শুনে নে, যে লাইফের সব থেকে সহজতম এক্সাম ছিল এইচএস, আর লাইফের সব থেকে কঠিন এক্সাম হচ্ছে মাধ্যমিক। সব থেকে সহজ এক্সাম কি? এইচএস। সব থেকে কঠিন এক্সাম ছিল মাধ্যমিক। আর তার মিডিল পর্যায়ে হচ্ছে এইবার গ্র্যাজুয়েশন। এবারে গ্র্যাজুয়েশনে বুঝে নাও, গ্র্যাজুয়েশনে পাস করতে গেলে লিখতে হবেই। এতদিন টিএমসি সরকার ছিল, চলে গেছে, জোড়াতাপ্তি দিয়ে চলে গেছে, কে পার্টির লিডার বুঝতে পারবেন না, যে সবাইকে পাস করে দিচ্ছে। কিন্তু এইবার শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে। শিক্ষা ব্যবস্থা যখনই উন্নত হবে তখন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সবাই পাবে না। তাই পরীক্ষা যদি এই গল্পগুলো না মনে রাখতে পারো, লিখতে পারো, 2 নম্বরের জন্য 5 লাইন লিখতে হবে। 2 পেতে গেলেও কি লিখতে হবে? 5 লাইন লিখতে হবে। সেটা বন্ধুদের দিয়ে জিজ্ঞাসা করবি, জিজ্ঞাসা করে যে লিখবি, তারও কোনো অপশন নাই। আর যদি ভাবিস যে কিছু টুকলি বুকলি করে কাজ করে দেবো, তাতে হবে না। তোকে যদি পরীক্ষার সময় যে বইটাও দিয়ে দেয়, তুই বারবার স্যারের দিকে তাকাবি আর লিখবি, স্যারের দিকে তাকাবি আর লিখবি, ওই করতে করতে টাইম শেষ। কারণ যারা ফুল কমন পায়, বুঝে নাও, যারা সব কমন পাবি তারাও লিখে শেষ করতে পারবি না। সেই জন্য লেখা প্র্যাকটিস আমি করাবো এরপরে। বুঝে নাও, যারা সব কমন পেলে তো আরোই বেশি লিখতে পারবি না, কারণ কমন পেলে সবটাই তো পুরো লিখতে যাবি, আর তোর টাইম জ্ঞান থাকবে না। যে ভালো করলি বলো, দেখবি শেষে টাইম শেষ। এটাই হয়। তোদেরকে আমি যেটা বলছি তাই ভালো করে লেখা প্র্যাকটিস কর। আমি যেরকম বোঝাচ্ছি বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করো। এখন থেকে আস্তে আস্তে লেখা প্র্যাকটিস কর। আমি এরপরে লিখতেও দেবো যে কোশ্চেন এসে তোরা প্র্যাকটিস কর, কেমন মুখস্থ করে আসছিস। সব থেকে বড় কথা, এত বড় কোশ্চেন মুখস্থ করার অভ্যেস নেই, 3 পাতার কোশ্চেন মুখস্থ করার অভ্যেস নেই। তাহলে কি কি কোশ্চেন আছে? 10 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে, 5 মার্কসের 4টে কোশ্চেন লিখতে হবে, আর 2 মার্কসের 10টা কোশ্চেন লিখতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝে নিলে 2 মার্কস গুলো অবভিয়াসলি পারবি। এরকম ভাবে বুঝতে থাকলে 2 মার্কস পেয়ে যাবি। তাহলে এরপরে কি আছে? প্রথমে কি বললাম? নবজাগরণের সন্তান ম্যাকিয়াভেলি, তারপরে ক্ষমতা তত্ত্ব। এরপরে আমরা কি বলবো? এরপরে ম্যাকিয়াভেলি, রাজনীতি ও ধর্মের ঐতিহাসিক পৃথকীকরণ, সেকুলারাইজেশন অফ পলিটিক্স, সেকুলারাইজেশন অফ পলিটিক্স। অসুবিধা আছে? কিভাবে পৃথক করেছে বলো? ম্যাকিয়াভেলি এক নতুন যুগের চিন্তাবিদ। দেখো কত সালে জন্ম, এরাও সূচনা শুরু করবে এরকম ভাবে। 1469 খ্রিস্টাব্দে ইতালির ফ্লোরেন্স নগরে তিনি জন্মগ্রহণ করেন। চিন্তাধারা তিনি ইউরোপীয় নবজাগরণ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন, যার মূল ভিত্তি ছিল কি? বাস্তববাদ ও ধর্মনিরপেক্ষতা। তিনি রাজনীতিকে নৈতিকতার ঊর্ধ্বে স্থান দিয়েছে। রাজনীতিকে কার ঊর্ধ্বে? নৈতিকতার ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে স্থান দিয়েছে। বিখ্যাত গ্রন্থ তার লেখা, বিখ্যাত গ্রন্থ কি? দ্য প্রিন্স আর ডিসকোর্স। আর একটা কি আছে? দ্য আর্ট অফ ওয়ার। অসুবিধা আছে? 2টো বই পাওয়া যাবে। এটা সূচনা হলো। সূচনার পরে ইতিহাস ও দেশপ্রেমের বাস্তব প্রয়োগ। কি বলছে? ম্যাকিয়াভেলি তার দেশপ্রেম এবং ইতিহাসের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে উপলব্ধি করেন যে ধর্ম মিশ্রিত রাজনীতি, ইতালির ধর্ম মিশ্রিত রাজনীতি, দেখো কেউ কথা বলো না, কিন্তু আমি বারবার বলছি কথা বলো না। ধর্ম মিশ্রিত রাজনীতি ইতালির অনৈক্যের মূল কারণ। ইতালিতে যে অনৈক্য, যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেটা কিসের জন্য? রাজনীতিতে ধর্ম ছিল। রাজনীতিতে কারা অংশগ্রহণ করতো? ধর্মীয় কর্তৃত্বরা। সেই জন্যই তো কি সৃষ্টি হয়ে গেছিল? দ্বন্দ্ব। বুঝতে পেরেছো? তার আগের কাহিনী তো আমরা পড়েছি। এই জন্য বলছে ধর্ম মিশ্রিত রাজনীতি ইতালির অনৈক্যের মূল কারণ। অনৈক্য মানে কি? ঐক্য নেই। তিনি বিশ্বাস করতেন যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটলে রাষ্ট্র দুর্বল হবে। রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটলে কি হবে? রাষ্ট্র দুর্বল হবে। তাই শক্তিশালী জাতীয় রাষ্ট্রের স্বার্থে তিনি রাজনীতিকে ধর্মের কবল থেকে কি করেছে? মুক্ত করেন। অসুবিধা আছে? কিভাবে রাজনীতিকে ধর্মের কবল থেকে মুক্ত করেন? অসুবিধা নেই তো? এরপরে 2, রাষ্ট্রই সর্বোচ্চ মানবীয় সংগঠন। রাষ্ট্রই হলো সর্বোচ্চ মানবীয় সংগঠন। প্রাচীন গ্রিক ধারণা অনুসরণ করে তিনি রাষ্ট্রকে সমাজ কল্যাণের সর্বোচ্চ সংগঠন হিসেবে মর্যাদা দেন। তার মতে রাষ্ট্রের প্রশাসনিক সুস্থতা বজায় রাখাই হলো রাজনীতির প্রধান লক্ষ্য।
তিনি রাজনীতিকে ধর্ম ও নীতিবোধের ঊর্ধ্বে এক স্বতন্ত্র ধর্মনিরপেক্ষ বিষয় হিসেবে তুলে ধরেন। অসুবিধা আছে? জানা যাচ্ছে তো? তারপরে নেক্সট পয়েন্ট, মানব চরিত্রের বাস্তব বিশ্লেষণ ও ক্ষমতা। ম্যাকিয়াভেলি মানুষের অন্তর্নিহিত স্বার্থপরতা, মানুষের অন্তর্নিহিত স্বার্থপরতা, আমাদের সবার মধ্যে একটা কি স্বার্থপরতা আছে, উপলব্ধি করে তাকে রাজনীতির কাজে লাগান। তাকে কি করেন? রাজনীতির কাজে লাগান। ধর্মীয় পুরোহিতরা যাতে প্রাধান্য বিস্তার করতে না পারে, ধর্মীয় পুরোহিতরা যাতে প্রাধান্য বিস্তার করতে না পারে, তার জন্য তিনি প্রয়োজনে কি বল প্রয়োগ ও ভয়ের মাধ্যমে ব্যক্তিকে রাষ্ট্রের বশে রাখার নীতি গ্রহণ করেন, যেখানে ক্ষমতার সাফল্যই শেষ কথা, ক্ষমতার সাফল্যই শেষ কথা। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে তো? যেহেতু আগে বুঝে নিয়েছি, যেগুলো সব পয়েন্টগুলো বুঝতে পারবি। 4 নম্বর পয়েন্ট, নবজাগরণের প্রভাব ও ধর্মনিরপেক্ষ চেতনা। নবজাগরণের প্রভাব ও ধর্মনিরপেক্ষ চেতনা ইউরোপীয় রেনেসা বা নবজাগরণের বিজ্ঞান ভিত্তিক ও ধর্মতা মুক্ত চিন্তাধারা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি মানুষকে ধর্মের অন্ধবিশ্বাস থেকে বের করে এনে এক সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং বাস্তবমুখী রাষ্ট্রনৈতিক চেতনার অধিকারী করতে সচেষ্ট হন। ঠিক আছে? তাহলে নবজাগরণের প্রভাব ও ধর্মনিরপেক্ষ মানে কোনো ধর্মকেই প্রাধান্য দেয়নি, ধর্মনিরপেক্ষ চেতনা। তার 5 নম্বর পয়েন্ট কি লিখবে? পরিশেষে কি বলা যায়? ম্যাকিয়াভেলির অবদান। পরিশেষে বলা যায় ম্যাকিয়াভেলি প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি রাজনীতিকে ধর্মের শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত করে এক বাস্তবমুখী ও ধর্মনিরপেক্ষ রূপদান করে, এক বাস্তবমুখী ও ধর্মনিরপেক্ষ রূপদান করে। তিনি প্রমাণ করে গেছেন যে ক্ষমতা প্রতিষ্ঠা, ক্ষমতা সংরক্ষণ, ক্ষমতাকে কি করা? ধরে রাখা, এবং রাষ্ট্রীয় সাফল্যই হলো রাজনীতির একমাত্র লক্ষ্য। তার এই যুগান্তকারী চিন্তাধারায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সুদৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তাহলে এই হলো সূচনা। দেখো আবারও বলছি, পুরো ম্যাকিয়াভেলিটা প্রথমে কি আছে তোমার সিলেবাসে? রেনেসাঁ। তাহলে ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয় কেন? করেছি আমরা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ম্যাকিয়াভেলির ক্ষমতাতন্ত্র। 3 নম্বর কি? ধর্ম থেকে কিভাবে, রাজনীতি থেকে ধর্মকে পৃথক করেছে। ঠিক আছে, জানা হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এই হচ্ছে ম্যাকিয়াভেলির আলোচনা, ম্যাকিয়াভেলির সম্পূর্ণ আলোচনা। বুঝতে পেরেছো? তাহলে ম্যাকিয়াভেলি নিয়ে কোনো অসুবিধা আছে? তাহলে তৃতীয় অধ্যায় আমাদের কমপ্লিট, অসুবিধা নেই তো? পারা যাবে? এরপরে আমরা টানা 7টা অধ্যায় শেষ করব। শেষ করার পরে তারপরে আবার নোটস 10 নম্বরের, 5 নম্বরের, 2 নম্বরের ইম্পর্টেন্ট নোটসগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে থাকবো। ঠিক আছে? তার আগেই তোমরা মোটামুটি কলেজে যাও, কলেজে যে এইসব কোশ্চেনের আনসার এমনি দিতে পারবে। যেখান থেকে যেখানে পড়ার অসুবিধা সেগুলো পড়ে নিয়ে কলেজে গিয়ে আনসার দাও। ঠিক আছে? পারা যাবে তো? বোঝা যাচ্ছে তো? ম্যাকিয়াভেলি কঠিন নয় তো? ব্যাস, তাহলে 3টে অধ্যায় আমাদের ক্লিয়ার।